প্রতিপাদ্য বিষয়টা হলো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র কিনা। আচ্ছা, আমি একটু মানে তথ্য ভিত্তিক একটু আলোচনাটা করতে চাই। আমি প্রথমে চলে আসব ধর্মটার কখন প্রচলন হয়েছে। ধর্মের কিন্তু প্রচলনটা অনেক আগেই। আপনি যদি মিশরীয় সভ্যতা দেখেন, বিশেষ করে ফারাওরা, তারা কিন্তু তাদেরকে বলতো তারা কিন্তু ঈশ্বরের প্রতিনিধি, মানে সরাসরি ঈশ্বরের পুত্র, এবং তারা কিন্তু কোনো সাধারণ মানুষের মধ্যে বিয়ে করতো না, ওই নিজেদের ছেলে মেয়েদের মধ্যেই কিন্তু বিয়ে দিত তারা, যার ফলে তারা কিন্তু জেনেটিক ভাবে আস্তে আস্তে শেষ হয়ে গেছে। অর্থাৎ ওই যে আপনারা জানেন যে তুতেন খামুনের যখন ইয়েটা পেয়েছে, মমিটা, তখন দেখা গেছে ওই যে ওই নিজেদের গোত্রের মধ্যে বিয়ে করতে করতে ওর ইয়ের মধ্যে আর কি মেয়েলি হরমোন বেশি চলে আসছিল, এই জন্য তুতেন খামুন কিন্তু বেশি দিন বাঁচেনি। তো যা হোক, তারপর আপনি দেখেন আজকে ব্রিটিশ সাম্রাজ্য বলেন, তারপর আপনার যে ফরাসি সাম্রাজ্য বলেন, এই সাম্রাজ্যের একটা পার্ট কিন্তু ছিল ধর্ম, অর্থাৎ মানে ক্লার্জি, মানে ক্লার্জিম্যান, যেটা আমরা ইয়েতে পড়েছি আমরা সাহিত্যে। এবং এই ক্লার্জিম্যানরা তারা কি করতো, তারা মানে এই সাম্রাজ্যের উপর থাকতো, বড় বড় জমি পেত, এবং তারা কি করতো, এই ধর্মটাকে তারা প্রতিনিধি করত রাজার পক্ষ থেকে, মানে কিং এর পক্ষ থেকে। কাজ একটাই যে তারা হলো বড়, এবং এই ধর্ম দিয়ে তারা দেশটাকে শাসন করত। আচ্ছা, তো আসেন এবার আমরা চলে আসি যে আসলে ধর্মের ইয়ে তো প্রথম থেকেই, একেবারে সৃষ্টি থেকেই। এখন আমরা চলে আসি আমাদের দেশে। আচ্ছা, এর আগে আমি বলি যেহেতু বাংলাদেশের কথা, তো যেহেতু বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র কিনা, প্রথমে আমাদের জানতে হবে কংগ্রেস, অর্থাৎ অল ইন্ডিয়া কংগ্রেস কখন গঠন হয়েছিল। অল ইন্ডিয়া কংগ্রেস গঠন হয়েছিল 1885 সালে। আচ্ছা, তারপর কি হলো, কংগ্রেসের গঠনের পর পাল্টাপাল্টি গঠন হলো মুসলিম লীগ 1906 সালে। এই মুসলিম লীগের একটা চমৎকার একটা ইতিহাস আছে, মানে চমৎকার না, যদিও একটা দুর্গন্ধময় ইতিহাস, কিন্তু ইতিহাসটা কি, যে এই মুসলিম লীগ গঠন হয়েছিল কিন্তু আমাদের এই ঢাকাতে, অর্থাৎ নবাব বাড়িতে, খাজা আহসানুল্লাহর বাড়িতে আর কি, 1906 সালে। তো যাই হোক, এই মুসলিম লীগ এবং কংগ্রেস নিয়েই আমাদের এই দেশের এই উপমহাদেশের পথ চলা। তো এখন আসেন আমাদের একটা এই হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে আপনার একটা বিভেদ, এই বিভেদটা কিন্তু আজকের দিনটা হিসাব করলে হবে না, অনেক আগের। যেমন মুসলমানরা একটু পিছিয়ে ছিল আপনার সব কিছুতে, আর আর হিন্দু যে জনগোষ্ঠী তারা সবকিছুতে এই মানে একটু এগিয়ে ছিল। একটা জিনিস মনে রাখবেন, যখন একটা জনগোষ্ঠী পিছিয়ে থাকে তারা কিন্তু ইনফিউরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, অর্থাৎ তারা কিন্তু একটু হীনমন্য হয়। এটা কিন্তু স্বাভাবিক। এই যে আমি যখন এই 50 বছর বয়সে আবার পড়াশোনা করতে গেলাম, হ্যাঁ, তখন একটা সোনালী চুল মেয়ের দিকে তাকালে সে আমার দিকে তাকাতো না, কিংবা সে আমার সাথে কি শীতল দৃষ্টিতে তাকাতো, এটা কিন্তু ওই বয়সেও আমার কিন্তু খুব খারাপ লাগতো। আবার যখন একটা জায়ার কিংবা আপনার কি ওই ক্যামেরুনের কোনো মেয়ে আমার দিকে তাকাতো, তখন আবার আমি সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম। এটা স্বাভাবিক, হিউম্যান নেচার। তো এখন এই এই উপমহাদেশের মুসলমানরা কিন্তু একটু আপনার কনজারভেটিভ, এবং এই কনজারভেটিভ হওয়ার ফলে যেটা হয়েছে, ব্রিটিশরা এই জিনিসটাই কাজে লাগিয়েছে। ব্রিটিশরা যেমন হিন্দুদের জন্য যেমন ওই যে ধর্মীয় আপনার পাঠশালা তৈরি হয়েছিল, আবার ব্রিটিশরাই আবার এইখানে আবার ওই যে আলিগড় করলো, তারপর দেওবন্দ করলো, এগুলো কিন্তু ব্রিটিশরাই করেছে কিন্তু। এবং মুসলমানদের জন্য স্পেশাল শিক্ষা, এটা কেন করেছে, অর্থাৎ তারা পার্টিশনটাকে আরো বেশি ইয়ে করে ফেলেছে, এবং একটা পর্যায়ে দেখা গেল হিন্দু এবং মুসলমানদের মধ্যে প্রচুর বিদ্বেষ। তো এইটার আর কি সুযোগ নিল, বিশেষ করে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের একেবারে সবকিছু নড়বড় হয়ে গেল, অর্থাৎ অ্যাঙ্করেজ গুলো সব নড়বড় হয়ে গেল,
তখন ব্রিটিশ আর কি লাস্ট শেষ খেলাটা খেললো আর কি দেশ বিভাগ। তো এখানে দুজন নেতৃত্ব দিয়েছেন, একজন জওহরলাল নেহেরু এবং অন্যজন হলো আর কি আপনার মোহাম্মদ আলী জিন্নাহ। তো যখন জওহরলাল নেহেরু নেতৃত্ব ছিল, তো জওহরলাল নেহেরু তো ছিল অনেক আপনার একজন কি বলে একজন ঐতিহ্যবাহী এবং খুবই একজন আপনার ব্রিলিয়ান্ট একজন নেতা। কিন্তু অপরদিকে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু কোনোভাবেই কিন্তু সে কুলিয়ে উঠতে পারছিল না, কোনোভাবেই। মানে সে ইয়ের সামনে আর কি মানে নেহেরুর সামনে সে দাঁড়াতেই পারছিল না। তখন ব্রিটিশরা তারে বুদ্ধি দিল, ওই মিয়া তুমি এক কাজ করো, তুমি মুসলমানদের প্রতিনিধি হয়ে যাও, তাহলে কি হবে, দেশ ভাগ হলে জওহরলাল নেহেরু যেমন প্রধান হবে, তুমিও প্রধান হবা। যে কথা সেই কাজ। এখানে একটা তথ্য বলে রাখি, মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু ওনার আসল নাম না, ওনার নাম ছিল হলো জিন্নাহ ভাই। উনি কিন্তু ইয়ে সম্প্রদায়ের, ওই আহমেদিয়া সম্প্রদায়ের, মানে যাকে আমরা বলি কাদিয়ানি। মানে আমাদের দেশে যখন ওই যে মৌলবাদীদের কোনো ইস্যু না থাকে তখন কিন্তু তারা ওই যে ওই কাদিয়ানিদের মসজিদে গিয়ে আগে হামলা করে আর বলে যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু সেই সম্প্রদায়ের, অর্থাৎ কাদিয়ানি সম্প্রদায়ের। তো সে করলো কি, তার পোশাকই দুইটা ইয়ে করলো, মোহাম্মদ আলী জিন্নাহ, আর তার যে নাম ছিল জিন্নাহ ভাই, সে ভাইটাকে সে কেটে দিল মোহাম্মদ আলী। তো তার জীবনে সে কোনোদিন নামাজ তো পড়েই নাই। অনেকে আবার বলে যে সে নাকি কোনোদিন পশ্চিম দিকে একটা আসারও কোনোদিন খায় নাই। যা হোক, তো আর উনি প্রস্রাব করতেন নাকি দাঁড়িয়ে। তো যা হোক, এই হলো মোহাম্মদ আলী জিন্নাহ। তো সে 16 বছর বয়সে ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে গিয়েছিল এবং সে নিঃসন্দেহে একজন ব্রিলিয়ান্ট। তো দেশ বিভাগ হওয়ার পিছনে এই যে রাজনীতি, এটাও যেমন দায়ী, এবং আমাদের যারা ধর্মীয় সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের যে আপনার প্রচন্ড, বিশেষ করে তাদের সুদের ব্যবসা, তারপর বিভিন্ন ভালো ভালো জায়গাগুলো, ব্যবসা বাণিজ্য, লেখাপড়ায় সব দিকে তাদেরই আধিপত্য ছিল। সেই আধিপত্যটা কিন্তু মুসলমানরা আর কি মানে দেখতে পারতো না, মানে সহ্য করতে পারতো না। তার কারণ আছে, কারণ মানে হিন্দুদের এই জিনিসটা কিন্তু আপনার একেবারে মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, যেটা আমরা শরৎচন্দ্রের উপন্যাস যে মহেশ, সেটাতে আমরা দেখতে পাই। তো এখন কথা হলো যে তখন ব্রিটিশরা এই দেশ ভাগ করলো এবং দেশ ভাগের সবচেয়ে করুণ পরিণতি হয় পাঞ্জাব এবং বাংলা। এবং পাঞ্জাব এবং বাংলায় লক্ষ লক্ষ প্রাণ কিন্তু বলিদান হয়েছে এই দেশ বিভাগের। লর্ড মাউন্টব্যাটেন উনি তো আপনার ইংল্যান্ডে বসে আর কি ওই ম্যাপ ভাগ করে দিল জিন্নাহকে আর নেহেরুকে, জওহরলাল নেহেরুকে বুঝিয়ে দিল। কিন্তু উনি তো ভাগ করে দিলেন ওই যে ইয়ে দিয়ে, কলম আর টাইপরাইটার দিয়ে, কিন্তু সেই ভাগের যে আপনার রেশ, সেটা বুঝতে পেরেছে বাঙালি জাতি আর পাঞ্জাবি। পাঞ্জাব ভাগ হয়েছে, বাঙালি ভাগ হয়েছে এক রক্তাক্ত অধ্যায়ের মধ্যে দিয়ে। যাই হোক, আমরা ভাগটাগ হলাম, আমরা দেশ পেলাম, আমরা ভাবলাম যে আমরা এখন মুসলমান এক জাতি এক জাত। কিন্তু যখন আমরা বিভাগ হয়ে গেলাম তারপর তো আমরা বুঝতেই পারলাম যে পাকিস্তানিরা একটা জিনিস কিন্তু বুঝে গিয়েছিল, যে এই যে বাঙালি জাতি, এরা কখনোই কিন্তু ইসলামী হবে না, কারণ এদের মাটি, ভৌগোলিক অবস্থা, পরিবেশ সবকিছু মিলিয়েই এরা হবে না। তখন পাকিস্তানিরা যেটা শুরু করলো সেটা হলো যে না, ওদেরকে আমরা এখান থেকে উচ্ছেদ করে দেই, অর্থাৎ ওদেরকে দরকার নেই, ওদের মাটিটা দরকার আর কি ওই যে পোড়ামাটির নীতি। তো যা হোক, তো আমরা আমাদের মানে স্বাধিকার আন্দোলনের মাধ্যমে আমরা আবার ভাগ হয়ে গেলাম, গণতন্ত্রের ভিত্তিতে আমরা ভাগ হয়ে গেলাম এবং আমরা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদেরকে গড়ে তুললাম। তবে এইখানে একটা কথা একটু বলে রাখি, যে ধর্ম নিরপেক্ষ এই কনসেপ্টটা কিন্তু এনেছে কিন্তু কারা, এই কনসেপ্টটা কিন্তু আনার পিছনে মেইনলি ইয়ে হলো কার্ল মার্কস, এঙ্গেলস এবং লেনিন, এরাই কিন্তু মিলে। যেমন আপনি দেখেন পশ্চিমা বিশ্বরা কিন্তু আপনার এই যে কমিউনিজমটারে পছন্দ করে না, কেন? তারা যে ধর্মের বিরুদ্ধে। এখন কিন্তু আস্তে আস্তে পশ্চিমা বিশ্বও কিন্তু ধর্মটাকে দিচ্ছে। তো হ্যাঁ, মানে কথা হলো যে
ধর্ম কোনো আপনার মতবাদ হতে পারে না, ধর্মের চাইতেও এখন আধুনিক দর্শন, মানবতা, এটা হলো বড় জিনিস। তো যা হোক, এটা নিয়েই আর কি ধর্ম নিরপেক্ষ একটা মতবাদ গড়ে উঠেছে, সেই হিসাবে আমরা কিন্তু আমাদের নতুন দেশ করলাম। কিন্তু নতুন দেশ হয়েছে, আপনার সবই হয়েছে, কিন্তু বাঙালি জাতি কিন্তু আসলে কমিউনাল। যে যত কথাই বলি, এখন একটা কথা বলি, যখন 1974 সালে যখন ভুট্টো এই দেশে এলো, তখন এই দেশে কিন্তু রাস্তায় মানুষের ঢল নেমে গিয়েছিল। আচ্ছা, এই 4 বছর আগে এই ভুট্টো এই দেশে আপনার মানে মানে মানুষজন হত্যা করে রক্ত গঙ্গা বয়ে দিয়েছিল, সেই ভুট্টোকে দেখার জন্য এই দেশে মানুষের ঢল নেমেছিল। অর্থাৎ এই দেশের মানুষ ভারতকে পছন্দ করতো না। এটার একটা কারণ আছে, সাইকোলজিক্যাল কারণ, যেহেতু ছোট দেশ বড় দেশ। যেমন আমি বলি, যেমন পোলিশরা কখনোই রুশদেরকে পছন্দ করে না, অথচ রাশিয়া যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডকে যদি উদ্ধার না করতো, পোল্যান্ড জাতিরা কিন্তু সব জুইশ, হিটলার কিন্তু একেবারে ওদেরকে সাফ করে দিত, কিন্তু তারপরও পোলিশরা কিন্তু রুশদেরকে দেখতে পারে না। ওরা বেশি সম্পর্ক রাখে কিন্তু জার্মানির সাথে, ওদের সবকিছু জার্মানির সাথে, কিন্তু ওরা রুশ, কারণ ওদের একটা ধারণা যে রুশরা তো অ্যাকচুয়ালি কৃষক, আর ওরা হলো জুইশ, অনেক উন্নত। যাই হোক, যে কারণে হোক, বাঙালিরা কিন্তু ভারতীয়দের দেখতে পারে না, পারেই না। তো যার ফলে আপনার যেটা হয়েছে যে আমাদের মুক্তিযুদ্ধের 4 বছরের মধ্যে এই দেশের মানুষ কিন্তু আবার যেই কমিউনাল, সে কমিউনালি হয়ে গেল। তারপর 75-এর রক্তাক্ত একটা ব্লাডি আপনার পট পরিবর্তন হলো। তো পট পরিবর্তনের সময় খন্দকার মোস্তাক কিন্তু ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ ঘোষণা করতে চেয়েছিলেন। আপনারা নোট করেন, খন্দকার মোস্তাক কিন্তু ঘোষণা করতে চেয়েছিলেন, কিন্তু উনি একটু কেস টেস্ট করার জন্য ওনার ভাগ্নে যে ডালিম, মেজর ডালিমকে দিয়ে সে আপনার এটা প্রচার করানো আনঅফিসিয়ালি, যে রিয়াকশনটা কি। তখন ইন্দিরা গান্ধী একটা রিয়াকশন দিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী যদি তোমরা পাকিস্তানের সাথে কনফেডারেশন করো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তখন একটা উস্কানি ছিল যে পাকিস্তানের সাথে কনফেডারেশন করে ফেলে আর কি 75-এর পর এবং ইসলামিক প্রজাতন্ত্র এই ঘোষণাটা আনঅফিসিয়ালি দেওয়ার সাথে সাথে কিন্তু সৌদি আরব থেকে আরম্ভ করে 16টা দেশ কিন্তু আপনার দিয়ে দিল, আপনার যেটাকে বলে মানে স্বীকৃতি দিয়ে দিল। তারপর সৌদি আরবের সাহায্য চলে আসলো, যেটা উজানি মাঝি ভাই বলেছেন। তো তারপর আপনার এটা অভিরফাত ভাই বলেছেন আর কি। আচ্ছা, তারপর আপনার যেটা হলো, কিন্তু ইন্দিরা গান্ধী তখন একটা খুব স্ট্রং একটা পজিশন নিল, যদি বাংলাদেশে তোমরা এটা করতে যাও, তাহলে বাংলাদেশ ভারতের যে সামরিক চুক্তি আছে, সেই সামরিক চুক্তি অনুযায়ী আবার ভারতের সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করবে। যার ফলে মোস্তাকের তো প্রস্রাব পায়খানা হয়ে গেল সঙ্গে সঙ্গে, যার ফলে সেটা আর করে নাই। তো তারপরও বলছি যে বাংলাদেশের মানুষ কমিউনাল, যথেষ্ট কমিউনাল, কিন্তু তারপর এই দেশ ইসলামিক রাষ্ট্র না, কিংবা ইসলামিক রাষ্ট্র হওয়া সম্ভব না। তার কারণ বাংলাদেশ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন এখানে যেহেতু আমরা যে কোনো বিষয়, রাজনীতির যে কোনো বিষয়, যখন আমরা আমাদের রাজনীতি আর থাকে না, আমাদের রাজনীতি যখন আমরা ফেল করি, তখন আমরা যেটা করি সেটা হলো আমরা ধর্মের আশ্রয় নিই। এখন আমাদের দেশে যে মৌলবাদটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো মূলত আমাদের যারা মানে এই ধর্ম নিরপেক্ষ কিংবা মুক্তিযুদ্ধের বিপক্ষ যে শক্তিটা, তারা একযোগ হয়ে সেটা করছে, এবং এটা কিছুদিন থাকবে। যার ফলে এদেশে মসজিদ, মাদ্রাসা এবং সাধারণ মানুষের মধ্যে একটা জিহাদি পরিকল্পনা কাজ করে, এবং সাধারণ মানুষ তারা চাচ্ছে যে পৃথিবীটা যেভাবে চলবে, আমাদের দেশটা চলবে তার সেই বিপরীত মুখী আর কি। যেমন এই দেশটা হবে ধর্মীয়, এই দেশে ইসলামিক অনুশাসন থাকবে, কিন্তু মজার ব্যাপার হলো কি, সেটা সম্ভব না। কেন সেটা সম্ভব না? এখন এটা সম্ভব ছিল যদি পৃথিবীতে যদি শীতল যুদ্ধটা থাকতো, যেরকম আপনার 75-এর 15ই আগস্টের পর যেটা খেলতে চেয়েছিল যে এই দেশ ইসলামিক প্রজাতন্ত্র করে দিবে, তখন ছিল একটা শীতল যুদ্ধ।
তখন এটা সম্ভব ছিল, কিন্তু এখন আর সেই শীতল যুদ্ধ নেই, আর সেই যে বিশ্বের যেটা ইন্টারেস্ট সেটাও নেই। এখন এটা একটা পকেটের মতো সবাইকে পরিণত অনেক হয়েছে। অনেক ধন্যবাদ বন্ড জাকির নায়েক। আপনি আগামী রবিবার আপনি কন্টিনিউ করবেন, আমি আচ্ছা, আমাদের ঠিক আছে। অভি ভাই, আপনাকে অভিনন্দন এবং আমাদের শ্রোতাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।